এসআইআর ভোটার কার্ড যাচাইকরণ অনেকেই বলছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে এনুমারেশন ফর্ম কিন্তু আপনাদের পূরণ করে জমা করতে হবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাতে আমাদের কাছে ফর্মটি চলে এসেছে। এই ফর্মটি কিন্তু আপনাদের পূরণ করে জমা করতে হবে বিএলওর কাছে। সঠিক নিয়মে কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, কোনো এক জায়গায় যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার ফর্মটি কিন্তু বাতিল হয়ে যাবে। তো সঠিক নিয়মে কিন্তু আপনাদের এই ফর্মটি পূরণ করতে হবে। সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দিচ্ছি এবং আপনাদের মনে যে প্রশ্নগুলো রয়েছে, যারা বিবাহিত মহিলারা রয়েছে তারা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, সেখানে স্বামীর বাড়ির ঠিকানা দিবে নাকি সেখানে বাবার বাড়ির ঠিকানা দেবে, এই বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং 2002 সালের ভোটার লিস্টে যদি কারোরই নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। সমস্ত কিছু কিন্তু আপনাদের জানিয়ে দেবো এবং এই ফর্মের যে ইংলিশ ফর্মেটটি রয়েছে সেই ইংলিশ ফর্মেটটিও কিন্তু আপনাদের আমি পূরণ করে দেখিয়ে দেবো যে সেই ফর্মেটটি আপনারা কিভাবে পূরণ করবেন। কেউ যদি বাংলাতে এই ফর্মটি পূরণ করে জমা করতে চান সেক্ষেত্রেও কিন্তু সেটা আপনি পাবেন। তাছাড়াও যদি আপনি ইংলিশে এই ফর্মটি দেখতে চান সেভাবেও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই ইংলিশের ফর্মটি আপনি পূরণ করবেন। তাছাড়াও অনলাইন কিন্তু আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন। তো চলুন ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি একটি সম্পূর্ণ নতুন তথ্য। দেখুন বলা হয়েছে গণনা পর্বে, যেটাকে এনুমারেশন ফেজ বলা হচ্ছে, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে এটা অনুষ্ঠিত হবে। পূরণ করা গণনা ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্ম সই করে জমা করলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। এই পর্বে ফর্মের সাথে কোনো নথি জমা করার প্রয়োজন নাই, অর্থাৎ এই পর্বে ফর্মের সাথে কোনো ধরনের আপনাকে নথি দিতে হবে না। শুধুমাত্র এনুমারেশন এই ফর্মটি পূরণ করে জমা করলেই হয়ে যাবে। এখানে অতিরিক্ত কোনো ধরনের আপনাদের নথি দিতে হবে না, অর্থাৎ নথির কিন্তু এই যে ঝুঁকি একটা রয়েছে সেটা কিন্তু আপনাদের প্রথমে দিতে হবে না। এই নথি তাহলে কাদের দিতে হবে, কারণ 12টি কিন্তু নথি ঘোষণা করা হয়েছে কমিশনের তরফ থেকে। সেই 12টি নথি কাদের দিতে হবে, আদৌ আপনাকে নথি দিতে হবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এবং A to Z সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি। 2002 সালের ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন, তাছাড়াও 2002 সালের ভোটার লিস্টে যদি আপনাদের বাবা মায়ের নাম অথবা ঠাকুরদা অথবা ঠাকুমার যদি নাম না থেকে থাকে, তাছাড়াও যদি কোনো রক্তের সম্পর্কের কারোরই নাম না থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। দেখুন ভিডিওর শুরুতে আরো একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সিও তরফ থেকে কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে যে 4 নভেম্বর থেকে এই গণনা ফর্ম কিন্তু পূরণের কাজটি শুরু হয়ে যাচ্ছে, যা চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এবং এই গণনা পর্বে কোনো প্রকারের কিন্তু আপনাদের নথি দিতে হবে না। শুধুমাত্র এই এনুমারেশন ফর্মটি পূরণ করে বিএলওর কাছে জমা করলেই খসড়া লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। দেখুন এখানে বলা হচ্ছে শুধুমাত্র খসড়া তালিকায় প্রকাশের পর নোটিশ জারি হবে। এই অনুযায়ী গণনা ফর্মে অর্থাৎ এনুমারেশন ফর্ম উল্লেখিত যে কোনো নথি জমা করা প্রয়োজন, অর্থাৎ যে কোনো একটি কিন্তু নথি জমা করতে হবে সেটা পরবর্তীতে। তবে এই এনুমারেশন ফর্মের সাথে কিন্তু আপনাদের কোনো ধরনের নথি জমা করতে হবে না এই এনুমারেশন ফেজে, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই বাংলা ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন। এটাই হচ্ছে সেই এনুমারেশন ফর্মটি। এই ফর্মটি পূরণ করে আপনাকে বিএলওর কাছে জমা করতে হবে এবং বিএলওই কিন্তু এই ফর্মটি আপনার বাড়িতে নিয়ে আসবে। ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম, যেটাকে এনুমারেশন ফর্ম বলা হচ্ছে। তবে এখানে আরো একটি প্রথমেই তথ্য জানিয়ে দিচ্ছি, অনেকেই শুনতে পাচ্ছেন যে 1/7/1987 সালের আগে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে থাকে সেক্ষেত্রে তাদের এক প্রকারের নথি দিতে হবে। তাছাড়াও 2/12/2004 সালের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে 1/7/1987 থেকে, তাদের আরেক প্রকারের কিন্তু নথি দিতে হবে। এবং 2/12/2004 সালের পরে যারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে আরেক প্রকারের কিন্তু নথি দিতে হতে পারে। সেক্ষেত্রে কি কি নথির কথা উল্লেখ করা রয়েছে এবং তাদের আদৌ কি সেই নথিগুলো দিতে হবে সে বিষয়ে একটু পরে কিন্তু আপনাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন। তো দেখুন এই ফর্মের অনেক অংশই কিন্তু পূরণ করা থাকবে। প্রথমের এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই অংশগুলো কিন্তু আগে থেকেই পূরণ করা থাকবে। শুধুমাত্র এখানে আপনাকে সাম্প্রতিক পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার রঙিন একটি কিন্তু পাসপোর্ট মাপের ছবি, বর্তমানের একটি ছবি এখানে কিন্তু আপনাকে চিটিয়ে দিতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই নির্বাচকের নাম থাকবে, অর্থাৎ এখানে ভোটার কার্ড ধারীর নাম থাকবে, ভোটার কার্ড নম্বর থাকবে অর্থাৎ ইপিক নম্বর, ঠিকানা এখানে থাকবে, যে জেলার আপনি যে রাজ্যের আপনি সেগুলো কিন্তু এখানে থাকবে, ক্রমিক সংখ্যা থাকবে, অংশ এবং তার যে নাম রয়েছে তার নামটা থাকবে, বিধানসভা লোকসভা রাজ্যের নাম, অর্থাৎ বর্তমানের যে আপনাদের ভোটার কার্ডের ঠিকানা রয়েছে অথবা যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে থাকবে। এবং তাছাড়াও এখানে কিন্তু একটি কিউআর কোড থাকবে। এই যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি সবার জন্য আলাদা। এই কিউআর কোডটি যখনই স্ক্যান করা হবে সাথে সাথে কিন্তু এই ব্যক্তির সমস্ত তথ্য বর্তমানের চলে আসবে এবং এখানে কিন্তু ভোটার কার্ডধারীর যে ছবি রয়েছে সেটা কিন্তু থাকবে, অর্থাৎ ভোটার কার্ডে বর্তমানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু সাম্প্রতিক পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার 2 কপি কালার কিন্তু পাসপোর্ট মাপের ছবি আনতে হবে। সেই ছবির মধ্যে যে কোনো একটি কিন্তু এখানে আপনাকে চিটিয়ে দিতে হবে এবং আরেকটি কিন্তু আপনাকে দেওয়া হবে, যেটা কিন্তু এই যে ফর্মটি রয়েছে এই ফর্মের মতনই, অর্থাৎ এই যে ফর্মটি রয়েছে এই ফর্ম কিন্তু দুটি থাকবে, দুটি ফর্মে কিন্তু সেম জিনিসই আপনাকে পূরণ করতে হবে এবং একটি আপনার কাছে থাকবে এবং আরেকটি বিএলও নিয়ে যাবে, অর্থাৎ রিসিভ কপি হিসেবে আরেকটি কিন্তু আপনাকে দেওয়া হবে এবং একটি কিন্তু নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে দুটি পাসপোর্ট মাপের রঙিন কালার ছবি কিন্তু আনতে হবে, যার মধ্যে একটি এখানে থাকবে এবং আরেকটি অন্য ফর্মে থাকবে যে ফর্মটি কিন্তু আপনাকে দেওয়া হবে এবং আরেকটি কিন্তু বিএলও নিয়ে যাবে। এখানে প্রথমেই জন্ম তারিখ
তারিখ মাস বছর সেই হিসেবে কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ DDMMYY ফরম্যাটে। প্রথমে তারিখটা দেবেন, এরপর মাস দেবেন, এরপর বছর দেবেন। এরপর এখানে আধার নম্বর আপনাকে দিতে হবে। আধার নম্বরটি ঐচ্ছিক রয়েছে, অর্থাৎ আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে, তবে এখানে কিন্তু যদি আপনার আধার কার্ড থাকে তাহলে আধার কার্ড নম্বরটি দেবেন। এরপর মোবাইল নম্বর এখানে আপনাকে দিতে হবে। আপনার একটি সচল মোবাইল নম্বর দেবেন। যে মোবাইল নম্বরটি দেবেন সেই মোবাইল নম্বরে যাতে রিচার্জ করা থাকে অথবা আপনাকে যদি ফোন করে সেই নম্বরে পাওয়া যায় সেই ধরনের একটি মোবাইল নম্বর দেবেন। এবং একটি মোবাইল নম্বর আপনি 4-5 জন সদস্যের জন্য দিতে পারেন। ধরুন আপনার পরিবারে 3 জন সদস্য রয়েছে, 3 জন সদস্যের জন্য কিন্তু আপনি একটি মোবাইল নম্বরই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা নেই। এরপর পিতা অথবা অভিভাবকের নাম। এই যে পিতা অথবা অভিভাবকের নাম, এটা কিন্তু আপনি ভোটার কার্ড হিসেবে দেবেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডে পিতা অথবা স্বামীর নাম যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে আপনি দেবেন, অথবা বর্তমানে যে অভিভাবক আপনার রয়েছে তার নামটা কিন্তু এখানে দেবেন। অবশ্যই আপনি বর্তমানে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু দেবেন। এরপর বলা হয়েছে পিতা অথবা অভিভাবকের ইপিক নং যদি থাকে, অর্থাৎ উপরে যে আপনি পিতা, স্বামী অথবা যে অভিভাবকের নাম লিখলেন তার এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে যদি সেটা থাকে। এরপর এখানে মায়ের নাম লিখতে হবে, মায়ের ইপিক নং যদি থাকে, অর্থাৎ মায়ের যদি ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন। এরপরই বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে। ধরুন এখানে কোনো স্বামী এই ফর্মটি পূরণ করছে, সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখবে, এবং যদি কোনো স্ত্রী এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম লিখবে। যদি স্বামী এখানে ফর্মটি পূরণ করে থাকে অবশ্যই কিন্তু এখানে স্ত্রীর নাম লিখতে হবে, এবং যদি স্ত্রী কোনো এই ফর্মটি পূরণ করে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নামটা লিখতে হবে। এবং তার পরের অপশনে বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর ইপিক নং যদি থাকে, অর্থাৎ এখানে যে আপনি স্বামী অথবা স্ত্রীর নামটা লিখলেন তার কিন্তু এখানে ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে যদি সেটা থাকে। যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। এবং এই যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু বর্তমানের তুলনায় আপনাকেই পূরণ করতে হবে, অর্থাৎ বর্তমানে যা তথ্য রয়েছে সেই ভিত্তিতেই কিন্তু এই অংশটি আপনি পূরণ করবেন। আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি, উপরের এই যে অংশটি রয়েছে এই অংশটি আগে থেকেই প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আগে থেকেই প্রিন্ট করা থাকবে। এখানে আপনাদের হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই, শুধুমাত্র এই অংশে আপনার রঙিন পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে, তাছাড়া এই অংশে কিন্তু আপনি হাত দেবেন না। এবং এই যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি ভালো করে লক্ষ্য করুন, এই কিউআর কোডে কোনো প্রকারের আপনি দাগ লাগাবেন না। ধরুন আপনি এই যে ফর্মটি পূরণ করে জমা দিলেন বিএলওর কাছে, এবং যদি আপনার কোনো তথ্যের ভুল পাওয়া যায় সেক্ষেত্রে এই কিউআর কোড স্ক্যান করে কিন্তু সমস্ত ধরনের তথ্য পাওয়া যাবে। তাছাড়াও এই যে ফর্মটি আপনি পূরণ করে বিএলওর কাছে জমা করলেন সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু বিএলওর তরফ থেকে অথবা ইআরওর তরফ থেকে এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু সেটা যাচাই বাছাই করতে পারে যে এই ফর্মটি সঠিক কিনা। সেই কারণে এই কিউআর কোডে কোনো প্রকারের আপনি দাগ লাগাবেন না, অর্থাৎ যেরকম রয়েছে সেরকমই যাতে থাকে। এখন আমরা নিচের অংশে চলে যাচ্ছি। নিচে দুটি অংশ রয়েছে, এখানে 1 নম্বর অংশ, এদিকে 2 নম্বর অংশ। হয় আপনাকে 1 নম্বর অংশটি পূরণ করতে হবে, না হলে 2 নম্বর অংশটি। কেউ যদি 1 নম্বর অংশটি পূরণ করে যায় সেক্ষেত্রে তাকে 2 নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না। কেউ যদি 2 নম্বর অংশটি পূরণ করে সেক্ষেত্রে তাকে 1 নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ এটা কিন্তু ব্যক্তি ভিত্তিতে আলাদা হতে পারে। দেখুন প্রথম কলামে কি বলা রয়েছে, সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের নাম। পশ্চিমবঙ্গের সর্বশেষ এসআইআর হয়েছিল 2002 সালে, অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্ট রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে তথ্যটা দিতে হবে। তো এখানে কার তথ্য দিতে হবে, এখানে এই ব্যক্তিরই কিন্তু তথ্য দিতে হবে, অর্থাৎ যে ব্যক্তির ফর্মটি আপনি পূরণ করছেন অথবা যে ব্যক্তির ফর্মটি থাকবে সেই ব্যক্তির নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই 1 নম্বর অংশটি পূরণ করতে হবে, অর্থাৎ এই অংশটি কিন্তু পূরণ করতে হবে। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু এই 2 নম্বর অংশটি পূরণ করতে হবে। এবং 2 নম্বর অপশনে কি বলা রয়েছে অথবা 2 নম্বর কলামে কি বলা রয়েছে সেটা কিন্তু একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রথমেই নির্বাচকের নাম লিখতে হবে, অর্থাৎ 2002 সালে এই ব্যক্তির যেরকম করে নাম ছিল সেম ভাবেই কিন্তু এখানে লিখতে হবে। এবং 2002 সালের ভোটার কার্ড নম্বরটি যেভাবে ছিল সেম ভাবে কিন্তু ইপিক নং যদি থাকে এখানে কিন্তু দিতে হবে। অনেকে 2002 সালের ভোটার লিস্টে ভোটার নম্বরটি ছিল না, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ফাঁকা দিয়ে দেবেন, যাদের থাকবে না সেক্ষেত্রে তারা এখানে ফাঁকা দিয়ে দেবেন। এবং যদি আপনাদের থেকে থাকে এবং ডাব্লুবি দিয়ে যদি সেই নম্বরটি থেকে থাকে সেক্ষেত্রে ডাব্লুবি দিয়ে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। অনেকের কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়েছে, অর্থাৎ এক্সএফবি দিয়ে হয়েছে অথবা জিটিএক্স দিয়ে হয়েছে, সেক্ষেত্রে আপনারা আগের যে তথ্য রয়েছে অথবা 2002 সালে যে তথ্য রয়েছে সেটাই কিন্তু এখানে দেবেন। এরপর এখানে আত্মীয়ের নাম দেবেন, অর্থাৎ আপনার ভোটার কার্ডে পিতা অথবা স্বামীর নাম হিসেবে অথবা অভিভাবকের নাম হিসেবে যার নাম ছিল তার নাম কিন্তু এখানে দেবেন। সম্পর্কটা দিবেন, ধরুন আপনার বাবার নাম ছিল সেক্ষেত্রে এখানে আপনি বাবা সম্পর্ক দিয়ে দেবেন, অর্থাৎ ফাদার্স। এবং যদি সেখানে আপনাদের স্বামীর নাম ছিল সেক্ষেত্রে হাজবেন্ড কিন্তু আপনি সম্পর্ক দিয়ে দেবেন, অর্থাৎ আপনার 2002 সালের ভোটার লিস্টে যে তথ্যগুলো ছিল সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এরপর এখানে জেলা দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, যদি অন্য রাজ্যে আপনি থেকে থাকেন সেক্ষেত্রে সেই রাজ্যের নাম কিন্তু এখানে দিতে হবে। বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এরপর অংশ নম্বর, এরপর ক্রমিক সংখ্যা। চলুন এখন আমরা দেখে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে এই তথ্যগুলো কোথায় পাবেন। তো একটি আমরা 2002 সালের ভোটার লিস্ট বের করে নিয়েছি। তো এখান থেকে আপনাদের আমি সবিস্তারে জানিয়ে দিচ্ছি। নির্বাচকের নামের জায়গায় আপনি এখানে যে নামটি থাকবে সেই নামটি কিন্তু লিখে দেবেন।
এরপর ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নম্বর, সেই সময় যে ভোটার কার্ড নম্বরটি ছিল সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সচিত্র পরিচয়পত্র নংয়ের জায়গায় সেই ভোটার কার্ড নম্বরটি সেখানে আপনি লিখে দেবেন। এরপর আত্মীয়ের নাম অর্থাৎ পিতা অথবা স্বামীর নামের জায়গায় যে নাম ছিল সেই নামটি সেখানে লিখে দেবেন। এরপর সম্পর্ক অর্থাৎ সেই সময় কি সম্পর্ক ছিল, যদি পিতা থেকে থাকে তাহলে পিতা, এবং সেই সময় যদি সেখানে স্বামী লেখা ছিল সেক্ষেত্রে স্বামী কিন্তু আপনি লিখে দেবেন অর্থাৎ হাজবেন্ড। এরপর সেই সময় কোন জেলা ছিল সেই জেলার নামটা লিখে দেবেন। এরপর সেই সময় কোন রাজ্য ছিল আপনার সেই রাজ্যের নামটা লিখে দেবেন। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, তো এই বিধানসভা ক্ষেত্রের নামটা আপনি কোথায় পাবেন, দেখুন উপরেই কিন্তু আমাদের বিধানসভা ক্ষেত্রের নামটা রয়েছে। আমাদের রয়েছে 3 মাথাভাঙা তপশিলি জাতি বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তা আমাদের বিধানসভা নির্বাচন ক্ষেত্র কোনটি, মাথাভাঙা তপশিলি জাতি। এখানে কিন্তু আমাদের এই মাথাভাঙা তপশিলি জাতি এই অংশটুকু দিতে হবে। প্রথমে যে সংখ্যাটা রয়েছে এই 3, এটা কিন্তু আমাদের দিতে হবে না। নির্বাচন ক্ষেত্রের নাম, নির্বাচন ক্ষেত্রের নামের জায়গায় শুধুমাত্র নামটি দেবেন, অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্র হবে সেই ক্ষেত্রের নামটাই কিন্তু আপনাকে দিতে হবে। এরপর তার নিচেই রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ এখন কিন্তু আপনাকে এই সংখ্যাটি দিতে হবে। যে জায়গায় বিধানসভা ক্ষেত্রের নম্বর কথাটি রয়েছে সেই নম্বরের জায়গায় এই যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি আপনি দেবেন। আপনার ক্ষেত্রে 6-7 অথবা 243 এরকম কিন্তু সংখ্যা থাকতে পারে। আপনার ক্ষেত্রে যে সংখ্যাটি হবে 2002 সালের ভোটার লিস্টে যেটা ছিল সেই সংখ্যাটি কিন্তু আপনি বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায় দেবেন। অংশ নম্বর এরপরই রয়েছে, অংশ নম্বরটি এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন উপরেই রয়েছে আমাদের 161, তো এই 161 অংশ নম্বরটি কিন্তু আমাদের সেখানে লিখতে হবে। এরপর ক্রমিক সংখ্যা, অর্থাৎ সে সময় আপনাদের ক্রমিক সংখ্যা কত ছিল, ধরুন আপনার 13 নম্বর সিরিয়ালে নাম ছিল, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই 13টা লিখতে হবে। অর্থাৎ আপনি এখানে দেখে নেবেন যে আপনার কোন জায়গায় নামটা রয়েছে। যদি এই জায়গায় নামটা থেকে থাকে সেক্ষেত্রে 12 নম্বর সিরিয়ালে, যদি আপনার 5 নম্বর সিরিয়ালে আপনার নামটা থেকে থাকে সেক্ষেত্রে 5 নম্বর ক্রমিক সংখ্যা কিন্তু হবে। অর্থাৎ এই ক্রমিক সংখ্যার জায়গায় কিন্তু আপনাকে সেই সিরিয়াল নম্বরটি লিখতে হবে। তো এইভাবেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনাকে তথ্যগুলো দিতে হবে। অর্থাৎ 2002 সালের ভিত্তিতেই আপনি দেবেন। যদি কারুর ভোটার কার্ড নম্বর না থেকে থাকে অর্থাৎ সেই জায়গায় ফাঁকা ছিল 2002 সালে, সেক্ষেত্রে ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নম্বরের জায়গা ফাঁকা দিয়ে দেবেন, অর্থাৎ সেখানে কিন্তু ভোটার কার্ড নম্বরটি লিখতে হবে না। 2002 সালের ভিত্তিতেই আপনি দেবেন। আবারও জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের বিধানসভার নাম। এরপর এখানে কিন্তু এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন এই সংখ্যাটি হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং অংশ নম্বর এটা, এবং ক্রমিক সংখ্যা এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি সেখান থেকে আপনি ক্রমিক সংখ্যার জায়গায় দিয়ে দেবেন। এই কয়েকটি কিন্তু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এবং এই কয়েকটি জিনিস আপনি 2002 সালের ভোটার লিস্টে কিন্তু পেয়ে যাবেন। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে এই 1 নম্বর অংশটি কিন্তু আপনি পূরণ করবেন। এতক্ষণ আমরা 1 নম্বর কলামটি পূরণ করা দেখে নিলাম। এখন আমরা দেখে নিচ্ছি এই 2 নম্বর কলামটি কিভাবে পূরণ করতে হবে। যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকবে তাদের জন্যই এই 1 নম্বর কলামটি, এবং যদি 1 নম্বর কলামটি আপনি পূরণ করে থাকেন সেক্ষেত্রে এই 2 নম্বর কলামটি পূরণ করার কোনো ধরনের প্রয়োজন নেই। তাহলে এই 2 নম্বর কলামটি কাদের জন্য, যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম থাকবে না তাদের জন্যই এই 2 নম্বর কলামটি। অর্থাৎ বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অথবা রক্তের সম্পর্কের কারুর যদি নাম থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে সেক্ষেত্রেই এই 2 নম্বর কলামটি তাদের পূরণ করতে হবে। তো এই 2 নম্বর কলামে কি প্রথমে বলা রয়েছে, দেখুন বলা রয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যার নাম দেওয়া রয়েছে বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ রক্তের সম্পর্কের যাদের নাম রয়েছে তার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে। ধরুন আপনি বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেই তথ্য দেবেন। প্রথমেই এই নামের জায়গায় বাবার নামটা লিখতে হবে 2002 সালের ভোটার লিস্টে যেভাবে ছিল। এর আগেই কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম 1 নম্বর কলামে 2002 সালের ভোটার লিস্ট থেকে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিলাম যে কিভাবে সেটা পূরণ করতে হবে। যেভাবে নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে সেম ভাবে এখানে বাবার নামটা লিখতে হবে। এরপর বাবার ইপিক নং যদি থাকে 2002 সালের ভোটার লিস্টে যদি সেটা ছিল সেক্ষেত্রে সেই ভোটার কার্ড নম্বরটি এখানে লিখবেন। এরপরই বলা হয়েছে আত্মীয়ের নাম, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার পিতা অথবা স্বামীর নামের জায়গায় যে নামটি ছিল সেই নামটি কিন্তু দিতে হবে। যদি পিতার নাম থেকে থাকে অর্থাৎ আপনার ঠাকুরদার নাম সেক্ষেত্রে আপনার ঠাকুরদার নাম কিন্তু এই আত্মীয়ের নামের জায়গায় দিতে হবে। এখন এই যে সম্পর্কটা রয়েছে এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এই সম্পর্কের জায়গায় আপনাকে সম্পর্কটা দিতে হবে। অর্থাৎ এখানে যে আপনি বাবার নামটা দিলেন অর্থাৎ আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে সেক্ষেত্রে এই সম্পর্কের জায়গায় এই যে ব্যক্তি রয়েছে অর্থাৎ এখানে যার নাম দিলেন তার সাথে আপনার কি সম্পর্ক। ধরুন আপনি বাবার নাম দিলেন সেক্ষেত্রে ইনি তো আপনার বাবা, সেক্ষেত্রে এখানে আপনি সম্পর্ক দিয়ে দেবেন বাবা, অর্থাৎ এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনাকে বাবা দিতে হবে। যদি এখানে আপনাদের ঠাকুরদার নাম দিয়ে দিতেন তাহলে এখানে আপনি গ্র্যান্ডফাদার দেবেন, অর্থাৎ
ঠাকুরদা কিন্তু এখানে আপনাকে সম্পর্কের জায়গায় দিতে হবে। এক কথায় এই নামের সাথে আপনার কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা কিন্তু এই সম্পর্কের জায়গায় দিতে হবে। এই সম্পর্কটা কিন্তু এই আত্মীয়ের সাথে না, অর্থাৎ এই আত্মীয়ের সাথে সম্পর্ক হচ্ছে শুধুমাত্র এই প্রথম নামের, অর্থাৎ প্রথম নামের ক্ষেত্রে কিন্তু এই আত্মীয়ের সাথে সম্পর্ক যেটা 2002 সালের ভোটার লিস্টে পাবেন। এই সম্পর্কের জায়গায় কিন্তু আপনার সাথে এই 1 নম্বর নামের কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু দিতে হবে। যদি এখানে আপনি বাবার দেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি সম্পর্কটা বাবা দেবেন। যদি এখানে আপনি ঠাকুরদার নাম দেন, অর্থাৎ ঠাকুরদা 2002 সালের ভোটার লিস্টের নাম ছিল, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ঠাকুরদা অথবা গ্র্যান্ডফাদার দেবেন। এখানে জেলার নামটা দিয়ে দেবেন, 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। সেই সময় কোন রাজ্য ছিল সেই রাজ্যের নাম দেবেন। যদি পশ্চিমবঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ, যদি অন্য কোনো রাজ্যের ছিল সেক্ষেত্রে সেই রাজ্যের কিন্তু নাম এখানে দেবেন এবং সেই সময় যে বিধানসভা ক্ষেত্রের নাম ছিল সেটা দিয়ে দেবেন। 1 নম্বর কলামে কিভাবে আপনারা বিধানসভা ক্ষেত্রের নাম খুঁজবেন সেই বিষয়টি কিন্তু জানিয়ে দিলাম। উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, এরপর অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নামের জায়গায় শুধুমাত্র বিধানসভা ক্ষেত্রের নামটা দেবেন এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায় বিধানসভা ক্ষেত্রের নামের পাশেই কিন্তু একটি সংখ্যা দেখতে পারবেন, সেই সংখ্যাটি দিবেন এবং অংশ নম্বরটি কিন্তু আপনি ডান দিকে দেখতে পারবেন এবং ক্রমিক সংখ্যাটা হচ্ছে আপনার সিরিয়াল নম্বর, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নামটা ছিল। এখানে তার বলতে যে ব্যক্তির আপনি তথ্যটা দিচ্ছেন সেই ব্যক্তির কিন্তু এখানে ডিটেলসগুলো দিতে হবে 2002 সালের ভিত্তিতে। তো এইভাবে কিন্তু 2 নম্বর অংশটি পূরণ করতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি, 1 নম্বর অংশটি পূরণ করলে 2 নম্বর অংশ পূরণ করার প্রয়োজন নেই। যদি 2 নম্বর অংশটি পূরণ করেন সেক্ষেত্রে 1 নম্বর অংশ পূরণ করার প্রয়োজন নেই। যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম থাকবে তাদের জন্য এই 1 নম্বর অংশটি। যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম থাকবে না, বাবা মা, ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ রক্তের সম্পর্কে যদি কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে এই 2 নম্বর অংশটি পূরণ করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বিবাহিত মহিলারা এখানে কিভাবে তথ্য দেবেন। প্রথমে স্বামীর বাড়ি থেকে শুরু হবে। যদি স্বামীর নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেই তথ্যগুলো দেবে। যদি স্বামীর বাড়ির কোনো ধরনের তথ্য পাওয়া না যায় 2002 সালের, সেক্ষেত্রে বাবার বাড়ির তথ্য কিন্তু এখানে দিতে পারবে, অর্থাৎ বাবার তথ্য কিন্তু এখানে দিতে পারে, অথবা বাবারও কিন্তু এখানে তথ্য দিতে পারে, অর্থাৎ তার ঠাকুরদারও কিন্তু তথ্য এখানে দিতে পারে। তবে তার সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এবং অনেকেই বলতে পারেন যে বাবার বাড়ির বর্তমানে কোনো ডকুমেন্টসের নাম নেই, হয় আপনি দেখবেন প্যান কার্ডে রয়েছে, নাহলে যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে সেখানে কিন্তু বাবার নাম রয়েছে, তাছাড়াও রেশন কার্ডে কিন্তু বাবার নাম রয়েছে। এক্ষেত্রে কিন্তু এইভাবে প্রমাণ হতে পারে। অর্থাৎ আপনি এখানে প্রথমেই দেখবেন যদি স্বামীর বাড়ির কোনো ডিটেলস দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে সেটা কিন্তু এখানে দেবে, অন্যথায় কিন্তু বাবার বাড়ির ডিটেলস দিয়ে এখানে হয়ে যাবে। অর্থাৎ বাবার বাড়ির যদি 2002 সালের ভোটার লিস্টে কারোর নাম থেকে থাকে বাবা অথবা ঠাকুরদার, সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। তাছাড়া অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন জ্যাঠা কাকার 2002 সালের ভোটার লিস্ট দিয়ে হবে কিনা। যদি আপনি দেখেন যে বাবার নাম অথবা ঠাকুরদার নাম না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জ্যাঠা কাকার নাম ব্যবহার করতে পারেন। তবে আপনি প্রথমেই কিন্তু প্রায়োরিটি দেবেন বাবা অথবা ঠাকুরদা, এরপরই যদি কোনো ধরনের সম্পর্ক খুঁজে না পান তারপরেই কিন্তু আপনি কাকা অথবা জ্যাঠার দিকে যাবেন, এরপর পিসি, বাকি যে সম্পর্কগুলো রয়েছে সেই দিকে কিন্তু আপনি যাবেন। অর্থাৎ প্রথমেই কিন্তু আপনি গোড়ার থেকে শুরু করবেন, এরপর যদি সেখানে আপনি তথ্য না পান তারপরে কিন্তু আপনি আরেকটু উপরে উঠবেন। অর্থাৎ এইভাবেই কিন্তু এখানে আপনাকে তথ্যগুলো পূরণ করতে হবে এবং যার এখানে আপনি তথ্যগুলো পূরণ করবেন তার কিন্তু সঠিকভাবে 2002 সালের ভোটার লিস্টে যেভাবে নাম ছিল অথবা যে অংশ ছিল, তাছাড়াও যে বিধানসভা কেন্দ্র ছিল সেই বিধানসভা কেন্দ্রগুলোর নাম কিন্তু সঠিকভাবে এখানে আপনাকে পূরণ করতে হবে। যদি এখানে আপনি কোনো এক জায়গায় ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এবং এর জন্য কিন্তু আপনাকে পরবর্তীতে ডকুমেন্টস সাবমিট করাতে হতে পারে, অর্থাৎ আপনাকে কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে। তো কাদের ডকুমেন্টস দেখাতে হবে সেই বিষয়টি একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। যদি এখানে আপনাদের সমস্ত ধরনের ম্যাচিং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রকারের নোটিশ আসবে না অথবা কোনো প্রকারের কিন্তু আপনাকে নথি দেখাতে হবে না। তবে এখানে আপনি 2002 সালের ভোটার লিস্টের যা তথ্য দিলেন তার কিন্তু সেই ভোটার লিস্টের একটা কপি আপনি রেখে দেবেন, যখন বিএলও আসবে বিএলওকে কিন্তু তার জেরক্স কপিটা আপনাকে দেখাতে হবে। এরপর 1 নম্বরে বলা রয়েছে উপরে উল্লেখিত নির্বাচক আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, এটা কিন্তু আপনি ঘোষণা দিচ্ছেন। 2 নম্বরে বলা রয়েছে আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং উপরে উল্লেখিত নামটি আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকা, সংসদীয় নির্বাচনী এলাকায় নয়। 3 নম্বরে বলা হয়েছে আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা যা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা জনপ্রতিনিধিত্ব আইন, এখানে কিন্তু আইন বলা রয়েছে একটা 1950 সালের অনুযায়ী 1 বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এরপর এখানে কিন্তু আপনাদের সই করতে হবে। নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করে, অর্থাৎ এখানে কিন্তু বাড়ির যে কেউ সই করতে পারে। ধরুন কেউ বাড়িতে নেই, বাইরে গিয়েছে, সেক্ষেত্রে বাড়ির যে কেউ কিন্তু এই ফর্মটি পূরণ করে বিএলওর হাতে দিতে পারে। সেক্ষেত্রে যিনি এই ফর্মটি দেবে বাড়ির তার কিন্তু এখানে সই দিতে হবে এবং তার সাথে কি আত্মীয়তার সম্পর্ক রয়েছে অথবা তার সাথে কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এই সম্পর্কের জায়গায় এখানে লিখে দিতে হবে। অথবা কেউ যদি নিজে থেকে এটা পূরণ করে জমা দেয় সেক্ষেত্রে এখানে কিন্তু নিজে সই দিতে হবে। তাছাড়াও বুড়ো আঙুলের কিন্তু এখানে
ছাপ দিতে পারেন। এরপর বিএলও কিন্তু এই ঘোষণাটি দিচ্ছে, বিএলওর অঙ্গীকারপত্র সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকা থেকে আমি উপরোক্ত বিবরণগুলি যাচাই করে দেখে নিয়েছি। অর্থাৎ এটা কিন্তু বিএলও ঘোষণা দিচ্ছে, এখানে কিন্তু বিএলওর সিগনেচার থাকবে অর্থাৎ সই কিন্তু থাকবে। এইভাবে এই ফর্মটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এরকমই কিন্তু আপনি ফর্ম পেয়ে যাচ্ছেন 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম পূরণের কাজটা চলবে এবং বিএলওর কাছে কিন্তু এই ফর্মটি আপনাকে জমা করতে হবে। তাছাড়াও অনলাইনেও কিন্তু আপনি পূরণ করতে পারবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি এই ফর্মের ইংলিশ ফরম্যাটটি কিরকম থাকবে। ইংলিশ ফরম্যাটটি এরকম থাকবে, এনুমারেশন ফর্ম, তবে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ফর্মই দেওয়া হবে। যে ফর্মটি প্রথমে আপনাদের আমি দেখিয়ে দিলাম, এই অংশটি কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের হাত দেওয়ার কোনো ধরনের দরকার নেই। এখানে আপনাদের নতুন একটি ছবি চিটিয়ে দিতে হবে DDMMY ফরম্যাটে। জন্ম তারিখটি এখানে আপনাকে বসাতে হবে। যেভাবে বাংলা ফর্মটি আপনাদের আমি পূরণ করে দেখিয়ে দিলাম, এখানে আধার নম্বর, মোবাইল নম্বর, ফাদার্স অথবা গার্ডিয়ান নেম, এগুলো কিন্তু এভাবে এখানে আপনাকে পূরণ করতে হবে। এবং বাদিকের ঘরটাতে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের এই তথ্যটি পূরণ করতে হবে। এবং যদি 2002 সালের ভোটার লিস্টে কারোর নাম না থেকে থাকে, বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার নাম থেকে থাকে, সেক্ষেত্রে এই যে ঘরটি রয়েছে এই ঘরটি কিন্তু তাকে পূরণ করতে হবে। অর্থাৎ ডান দিকের ঘরটি কিন্তু তাদের জন্য পূরণ করতে হবে। যেভাবে আপনাদের বাংলা ফর্মে দেখিয়ে দিলাম সেম জিনিসগুলি এখানে রয়েছে, এখানে শুধুমাত্র ইংলিশে রয়েছে। এই এসি নেমটা হচ্ছে বিধানসভা নেম অর্থাৎ বিধানসভার নাম, এখানে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার নম্বরটি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু আপনাদের বাংলা ফর্মে যেরকম করে দেখিয়ে দিলাম সেম জিনিসই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে, বিএলও কিন্তু নিচে সিগনেচার করবে। এইভাবে কিন্তু ইংলিশ ফর্মটি পূরণ করতে হবে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ফর্ম দেওয়া হবে, যে ফর্মটি আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন তারিখে কি কি কাজ হবে। 1 নম্বরে বলা রয়েছে প্রিন্টিং এবং ট্রেনিং, যেটা 28 অক্টোবর থেকে 3 নভেম্বর 2025 মধ্যে হবে। এরপর 2 নম্বরে বলা হয়েছে হাউস টু হাউস এনুমারেশন ফেজ, অর্থাৎ এই এনুমারেশন ফর্মটি পূরণের কাজ অথবা এই ফর্মটি কালেক্টের কাজ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2025 মধ্যে হবে। এরপর 3 নম্বরে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস, অর্থাৎ ড্রাফট লিস্ট প্রকাশ করা হবে 5 দিন পর 9 ডিসেম্বর 2025। এবং যদি এই ড্রাফট লিস্টে কারোর নাম না উঠে থাকে অথবা যদি কোনো ধরনের অভিযোগ আসে, সেক্ষেত্রে কিন্তু সেটা অবজেকশন এবং ক্লেমের যে পিরিয়ডটা দেওয়া রয়েছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি, অর্থাৎ 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাদের জানাতে হবে। যদি কারো ড্রাফট লিস্টে নাম উঠে না থাকে সেক্ষেত্রে তারা কিন্তু 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানাবে। এরপর নোটিশ ফেস এবং হেয়ারিং করা হবে অথবা ভেরিফিকেশন করা হবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে। এরপর ফাইনাল এসআইআর এর লিস্ট প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি 2026। মূলত বুঝতেই পারছেন 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে আপনারা অভিযোগ জানাতে পারবেন। ড্রাফট লিস্টটা যে প্রকাশ করা হবে সেই ড্রাফট লিস্টে যাদের নাম উঠে যাবে সেক্ষেত্রে তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। তবে ড্রাফট লিস্টে নাম ওঠার পরেও কিন্তু অনেকের ডকুমেন্টস চাওয়া হতে পারে। যদি আপনাদের ডকুমেন্টসের কোনো ধরনের সমস্যা থাকে, অর্থাৎ আপনি যে সেখানে রিলেশনশিপটা দিলেন, অর্থাৎ আপনি যে 2002 সালের ভোটার লিস্টে আপনার যদি নাম না থেকে থাকে, আপনি পরিবারের কারোর যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেখানে যদি তথ্যের কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু নোটিশ পাঠানো হতে পারে অথবা আপনাকে কিন্তু হায়ারিং এ ডাকতে পারে ইআরও। সেখানে গিয়ে আপনাকে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করাতে হবে। এবং যদি আপনার ম্যাচিংটা ঠিকঠাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নোটিশ অথবা আপনাকে কিন্তু ডাকা হবে না। ইনুমারেশন ফর্ম যখন পূরণ করে বিএলওকে আপনি জমা করবেন সেখানে কিন্তু আপনাকে কোনো ধরনের ডকুমেন্টস দিতে হবে না। চলুন এখন আমরা দেখে নিচ্ছি কোন কোন ডকুমেন্টের কথা বলা রয়েছে এবং তাছাড়াও কাদের কোন বয়সে কি কি ডকুমেন্ট দিতে হবে সে বিষয়ে কি বলা হয়েছে। দেখুন এখানে বলা হয়েছে গণনা ফর্মে বিস্তারিত তথ্য প্রদানের জন্য নির্বাচকরা, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিংক দেওয়া রয়েছে, ওয়েবসাইটে পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকায় তাদের এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। সহায়তার জন্য নির্বাচকরা সংশ্লিষ্ট বিএলওদের সাথে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী এসআইআর নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না, তাদের কাছে ইআরও নোটিশ পাঠাবেন। নোটিশ পাওয়ার পর নির্বাচককে নিম্নলিখিত বিভাগ অনুযায়ী নথি প্রদান করতে হবে। অর্থাৎ এখানে এই বিষয়টি একেবারে স্পষ্ট, যখন এনুমারেশন ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে বিএলওর কাছে সেখানে কিন্তু আপনাদের কোনো প্রকারের নথি দিতে হবে না। তবে আপনি যে সেখানে ডিটেলসগুলো দিলেন, অর্থাৎ 2002 সালের যে তথ্যগুলো আপনি দিলেন সেখানে যদি কোনো প্রকারের ডেটাবেসের সাথে মিল খুঁজে পাওয়া না যায় অথবা আপনি যে সম্পর্কটা দেখালেন সেখানে যদি কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া না যায়, সেক্ষেত্রেই একমাত্র ইআরও নোটিশ পাঠাবে আপনার বাড়িতে এবং এনুমারেশন ফর্মে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার সাথে যোগাযোগ করা হবে। এক্ষেত্রে কিন্তু এখন আপনাদের ডকুমেন্টস দিতে হবে। তো ডকুমেন্টস কিন্তু বয়স হিসেবে আপনাদের বাড়তে পারে। এখানে কিন্তু বয়স অনুযায়ী বলা রয়েছে কোন কোন নথি আপনাকে দিতে হবে। এখানে কিন্তু অনেক নথির কথা বলা রয়েছে, সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দিলেই হবে। তবে যদি আপনাদের সম্পর্কটা খুঁজে পাওয়া যায় অথবা ডেটাবেসের সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই নথিগুলোর মধ্যে কোনো নথিও কিন্তু আপনাদের দিতে হবে না। প্রথম যে আপনি এনুমারেশন শুধুমাত্র ফর্মটি পূরণ করে বিএলওর কাছে দিলেন সেটা দিয়েই কিন্তু আপনার ফাইনাল এসআইআর এর লিস্টে নাম উঠে যাবে। শুধুমাত্র ইআরও নোটিশ পাঠাবে তাদের
যাদের ডেটাবেসের সাথে মিল খুঁজে পাওয়া যাবে না অথবা যে সম্পর্কটা আপনি দেখালেন সেখানে যদি কোনো প্রকারের ভুল থাকে অর্থাৎ যদি মিল খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রেই একমাত্র আপনাকে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। দেখুন এখানে বলা রয়েছে ভারতে ১/৭/১৯৮৭ সালের আগে জন্মগ্রহণকারী জন্ম তারিখ এবং অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন। যদি কারোর জন্ম তারিখ ১/৭/১৯৮৭ সালের আগে হয়ে থাকে সেক্ষেত্রে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি দিতে হবে। নিচে কিন্তু নথিগুলোর কথা বলা রয়েছে, সেটা একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। এরপর বলা হয়েছে ভারতে ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে যদি জন্মগ্রহণকারী হয়ে থাকে সেক্ষেত্রে জন্ম তারিখ এবং জন্মস্থান প্রমাণস্বরূপ তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিন, অর্থাৎ নিজের জন্য যে কোনো একটি নথি জমা দিতে হবে। এরপর বলা হয়েছে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিন। হয় পিতার আপনি দিতে পারেন, নাহলে কিন্তু মাতার দিতে পারেন, হয় আপনি বাবার দেবেন নাহলে মায়ের দেবেন, যে কোনো একটি নথি। অর্থাৎ নিচেই কিন্তু সেই তালিকাটা দেওয়া রয়েছে, সেই তালিকার মধ্যে যে কোনো একটি আপনার নিজের জন্য দিতে হবে এবং আরেকটি পিতা অথবা মাতা অর্থাৎ বাবার দিতে পারেন নাহলে মায়ের দিতে পারেন। দুটি কিন্তু ডকুমেন্ট লাগবে যাদের জন্ম তারিখ ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে, এবং যাদের জন্ম তারিখ ১/৭/১৯৮৭ সালের আগে তাদের ক্ষেত্রে শুধুমাত্র একটি ডকুমেন্ট লাগবে নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য, এবং যাদের জন্ম তারিখ ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে তাদের নিজের একটি নথি লাগবে, এবং বাবা অথবা মা হয় আপনি বাবার দিতে পারেন নাহলে মায়ের দিতে পারেন, দুটি ডকুমেন্ট লাগবে। এরপর ৩ নম্বরে বলা রয়েছে ২/১২/২০০৪ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য ৩টি নথি লাগবে, একটি নিজের নথি, একটি পিতার নথি এবং আরেকটি মাতার নথি। অর্থাৎ আপনার নিজের লাগবে, বাবার লাগবে এবং মায়ের লাগবে, ৩ জন ব্যক্তিরই কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য একটি করে নথি লাগবে। সেই নথিগুলো কিন্তু নিচে বলা রয়েছে। তাছাড়াও যারা ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে এবং বর্তমানে ভারতীয় হয়েছে তাদের জন্য কি কি নথি লাগবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন এখানে কিন্তু ১১টি নথির কথা বলা রয়েছে, সেই ১১টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দাখিল করতে হবে, এবং আপনারা দেখতে পেলেন বয়স হিসেবে কিন্তু নথিগুলো বাড়বে। ১ নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। ২ নম্বরে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি ১/৭/১৯৮৭ তারিখে অথবা পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। ৩ নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট। ৪ নম্বরে পাসপোর্ট। ৫ নম্বরে স্বীকৃত বসত অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র। ৬ নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। ৭ নম্বরে বনভূমি অধিকার শংসাপত্র। ৮ নম্বরে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য অনগ্রসর জাতি শংসাপত্র অর্থাৎ SC ST OBC কাস্ট সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। ৯ নম্বরে নাগরিকদের জাতীয় রেজিস্টার যে সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। ১০ নম্বরে রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। ১১ নম্বরে কোনো জমি অথবা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র। ১২ নম্বরে বলা রয়েছে আধারের জন্য কমিশন ৯/৯/২০২৫ তারিখের নির্দেশ নং, এখানে কিন্তু নির্দেশ নং দেওয়া রয়েছে, প্রযোজ্য হবে, অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনি দিতে পারেন, তবে এই আধার কার্ডের সাথে কিন্তু যে কোনো একটি নথি উপরে দিতে হবে। আধার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ সর্বশেষ কিন্তু আপনি আধার কার্ড দিয়ে দেখতে পারেন যদি এই নথিগুলোর মধ্যে কোনো একটিও না থাকে। এরপর ১৩ নম্বরে বলা রয়েছে ১/৭/২০২৫ অনুযায়ী বিহারে SIR এর নির্বাচক তালিকার নির্যাস, অর্থাৎ বিহারে যে সর্বশেষ SIR হয়েছে তার যে ফাইনাল তালিকা রয়েছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। তাছাড়াও যদি অন্য কোনো ডকুমেন্টস দিয়ে আপনি প্রমাণ করতে পারেন সেটাও কিন্তু গ্রহণ করবে কমিশন, এই বিষয়টি কিন্তু জানিয়ে দিয়েছে। মূলত বুঝতে পারছেন এই নথিগুলোর কথা কিন্তু উল্লেখ করা রয়েছে, এবং বয়স হিসেবে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যদি ERO আপনাকে নোটিশ পাঠায় অথবা আপনার বাড়িতে যদি নোটিশ আসে অথবা ভেরিফিকেশনের জন্য যদি আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু একমাত্র এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে দাখিল করতে হবে। যদি ১/৭/১৯৮৭ সালের আগে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র নিজের নথি দিতে হবে। ১/৭/১৯৮৭ থেকে ২/১২/২০০৪ সালের মধ্যে যদি জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে নিজের এবং পিতা অথবা মাতা হয় আপনি বাবার দিতে পারেন নাহলে মায়ের দিতে পারেন, যে কোনো একজন ব্যক্তির, এবং তার সাথে নিজের কিন্তু একটি ডকুমেন্টস দিতে হবে। এবং যদি ২/১২/২০০৪ সালের পরে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে ৩ জন ব্যক্তিরই কিন্তু দিতে হবে, নিজের দিতে হবে, বাবার দিতে হবে এবং মায়ের দিতে হবে, যে কোনো একটি নথি। এখানে কিন্তু সেই নথিগুলোর কথা বলা রয়েছে, সেই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি ২০০২ সালের ভোটার লিস্ট আপনারা কিভাবে চেক করবেন। নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের চেক করতে হবে। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন COWestbengal.gov.in লিখে। প্রথম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের অফিসিয়াল ওয়েবসাইট COWestbengal.nic.in, এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন নতুন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এখানে রয়েছে COWestbengal.wb.gov.in, এটার উপরে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন COWestbengal.wb.gov.in নতুন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে কিন্তু তারিখগুলো উল্লেখ করা রয়েছে, কোন কোন তারিখে কি কাজ হবে। এই যে ব্যানারটি, এই ব্যানারটিকে আপনারা ক্লোজ করে দেবেন। দেখুন এখানে লেটেস্ট নিউজে বলা হচ্ছে ইলেকটোরাল রোল
অফ SIR 2002 এটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এটার উপরে যখনই ক্লিক করে দেবেন, যে জেলার আপনি দেখতে চাইছেন সেই জেলার উপরে ক্লিক করে দেবেন। এরপর সেই জেলার যতগুলো এসি রয়েছে অর্থাৎ বিধানসভা, সেই বিধানসভাগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সেই বিধানসভার উপরে আপনি ক্লিক করে দেবেন। এবং এখানে আরো একটি বিষয় জানিয়ে দিচ্ছি, যখন আপনি 2002 সালের ভোটার লিস্টটা চেক করবেন, অবশ্যই কিন্তু বাড়ির গুরুজনের কাছে আপনি শুনে নেবেন যে আগে আপনাদের কোন পার্টটি ছিল, কারণ অনেকের কিন্তু পার্ট নম্বর চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ অনেকের কিন্তু বুথ চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে যখন 2002 সালে আপনারা ভোট দিয়েছিলেন সেই সময় যে বুথটি ছিল সেই বুথেরই কিন্তু আপনাকে ভোটার লিস্টটা চেক করতে হবে। এরপর এখানে বুথের নামগুলো দেখতে পারবেন, আপনার যে বুথ হবে অথবা যে বুথের আপনি দেখতে চাইছেন সেই বুথের পাশেই কিন্তু ফাইনাল রোল বলে একটি কথা রয়েছে, সেটার উপরে ক্লিক করে দেবেন। এরকম ক্যাপচার চলে আসবে, সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এর উপরে ক্লিক করে দেবেন। এটা কিন্তু আপনাদের আমি পশ্চিমবঙ্গে দেখাচ্ছি। যদি আপনি বিহারের অথবা অন্য কোনো রাজ্যের আগের ভোটার লিস্ট দেখতে চান, ধরুন বিহারে 2003 সালে হয়েছিল, 2003 সালে যদি আপনি SIR এর লিস্ট দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু বিহারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে বিহারের SIR এর লিস্ট কিন্তু দেখতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে। হয়তো অনেকেই বাইরের রাজ্যে ছিল, বর্তমানে পশ্চিমবঙ্গে এসেছেন, বাইরের রাজ্যের আপনাদের SIR এর যে লিস্ট রয়েছে সেটা আপনাদের প্রয়োজন, সেক্ষেত্রে সেই রাজ্যের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এইভাবে খুঁজে নিতে হবে এবং সেই রাজ্যে কবে SIR হয়েছিল লাস্ট সেটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই এর উপরে আপনি যখন ক্লিক করে দেবেন, সেই লিস্টটা কিন্তু শো হয়ে যাবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 2002 সালের কিন্তু SIR এর এই লিস্টটা। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন বাঁদিকে কিন্তু ক্রমিক নং রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সিরিয়াল নম্বর রয়েছে, এখানে সচিত্র পরিচয়পত্র নম্বর রয়েছে, অর্থাৎ ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি লিঙ্গটা দেখতে পারবেন, সেই সময় কত বয়স ছিল, এবং পিতা অথবা স্বামীর নাম কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি নির্বাচকের নাম দেখতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন নির্বাচক তালিকা, এটা কিন্তু 2002 এর। এবং দেখুন কোন বিধানসভার আন্ডারে, সেই বিধানসভাটা কিন্তু এখানে থাকবে এবং বিধানসভার নম্বরটা কিন্তু এখানে থাকবে, অর্থাৎ ক্রমিক নং এখানে কিন্তু অংশ নম্বরটি দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাকে এই যে ভোটার লিস্টগুলো রয়েছে 2002 সালে সেটা কিন্তু আপনাকে চেক করে নিতে হবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে SIR এর এনুমারেশন ফর্ম পূরণ করা থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।